হাই এভরিওয়ান, আপনারা প্রবাবলি চিনেন আমাদের তাসিন ভাইকে। উনি অস্ট্রেলিয়ান ভিডিওস বানায়। আজকে আমি সিডনি এসেছি, তাই থট যে আমরা অ্যাকচুয়ালি একসাথে বসে ডিসকাস করি যে অস্ট্রেলিয়া যে লেভেল 1 এ আসছে, এতে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের কি কি অ্যাডভান্টেজেস হবে। তাসিন ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি শুরু করার আগে কিছু জিনিস বলে নিই, কারণ আমি আপনার ভিডিও অনেক আগে থেকেই দেখি। আমি যখন বাংলাদেশে ছিলাম ফার্স্ট 2023 বা 24 সালে, যখন আমি চিন্তা করতেছিলাম যে অস্ট্রেলিয়াতে যাবো, ফার্স্ট আপনার ভিডিওটা আমার সামনে আসছিল। দেন এখন তো এরপরে আরো অনেক ইউটিউবার অনেক ভিডিও বানাচ্ছে, বাট আপনি হয়তো একদম শুরুর দিকে ইউটিউবার যারা এই নিয়ে ভিডিও বানান। সো তখন আপনার ভিডিও দেখে অনেকটা মানে আসার চিন্তা ভাবনা জাগে। তখন আমি জব করতাম যদিও, তো আস্তে আস্তে ওখান থেকেই তারপরে আরো 1 বছর পরে আমি সিদ্ধান্ত নেই যে অস্ট্রেলিয়াতে আসবো। তো আপনি এসে আপনার ভিডিও আজকাল অনেক ভালোই পারফর্ম করে। আপনার ভিডিও আমি দেখেছি, ভেরি গুড। থ্যাংক ইউ। কোয়ালিটি অফ ইওর ভিডিও ইজ ভেরি গুড। আমি যখন শুরু করছি, আমার ভিডিওর কোয়ালিটি আপনার ধারে কাছেও না। আপনি যে আমার চ্যানেলে স্ক্রল করে গিয়ে প্রথম ভিডিওগুলি দেখেন আর ওনার প্রথম ভিডিওগুলি দেখেন, দেখবেন আকাশ পাতাল তফাৎ বিভিন্ন হয়। এটা স্বাভাবিক, কারণ আপনি যখন করছিলেন তখন তো আপনি এটা মানে 100% যে এটাতে আপনি গ্রো করবেন বা এরকম আপনার ইন্টেনশন হয়তো ছিল না। আপনি জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিও বানাতেন। বাট আমি যখন বাংলাদেশ থেকে আসছি, তখনই আমি ইন্টেনশন নিয়ে আসছি যে এখানে আসার পরে আমি এখানে ভালো একটা সময় দেবো, এবং জন্য ক্যামেরা নিয়ে আসছি, সবকিছু হয়েছে। সো এই আর কি। তো চলুন আমরা আসলে দেরি না করে আমাদের ভিডিওর যে মেইন টপিক সেখানে শুরু করাটাই বেটার। তবে এখন এই যে বাংলাদেশ যে এখন লেভেল 1 এ আসলো, আপনার এখানে অপিনিয়নটা কি? যে ডু ইউ থিংক এটা অ্যাকচুয়ালি একটা অ্যাডভান্টেজ, নাকি ইন দ্য লং রান এটার কোনো নেগেটিভ ফ্যাক্টরস থাকতে পারে বা ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে? প্রথম কথা সবকিছুই তো আসলে পজিটিভ নেগেটিভ দুইটা সাইডই থাকবে। সো ফার্স্ট অফ অল, যে এটা নিয়ে আপনিও একটা ডিটেলসে ভিডিও বানিয়েছেন, আমিও একটা ডিটেলসে ভিডিও বানাইছি। আমরা অলরেডি দুইজনই এটা নিয়ে কথা বলছি, বাট স্টিল আমার মনে হচ্ছে যে এই ডিসকাশনটা আরো লং করা উচিত। দ্যাটস ওয়াই আমরা আরেকটা ভিডিও মেক করছি, দুজন একসাথে সামনাসামনি এটা নিয়ে ডিসকাস করবো, যেন মানুষ ইন ডেপথ এটা নিয়ে জানতে পারে। আচ্ছা, তো এটাতে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো ভালো দিক অবশ্যই যে এখন ভিসা অনেক প্রসেসিংটা ইজি হয়ে যাবে। সো ইজি হওয়া বলতেই মানুষ কোশ্চেন করবে যে তাহলে মানে কোন কোন জায়গায় ইজি হবে। ফার্স্ট অফ অল, যেটাতে ইজি হবে যে আগে আমাদের অনেক ডকুমেন্ট শো করতে হতো, যেরকম ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, আপনি ইনকাম সোর্স দেখাতে হতো, এই টাকা কোথা থেকে আসছে, তারপর আরো অনেক ডকুমেন্টস। যারা ভিসা প্রসেসিং নিয়ে কাজ করতেছে বা আলোচনা করছে কারোর সাথে, তারা জানে যে কত হিউজ পরিমাণ ডকুমেন্টস দেখানো লাগতো। বাট এখন অত ডকুমেন্টস দেখানো লাগবে না। জাস্ট ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস বলতে তার ব্যাংক স্টেটমেন্ট আর ল্যান্ড প্রপার্টিস থাকলে এটা জাস্ট দ্যাটস ইট। আর অত বেশি ডিটেলসে তাদেরকে দেখাতে হবে না। সো মানুষের হ্যাসেল অনেকটাই কমে যাবে। আর লেভেল 1 কান্ট্রি মানে আপনি যে কোনো ইউনিভার্সিটিতে যদি অ্যাপ্লাই করেন, লেভেল 1, 2 বা 3 যে কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেন, অলমোস্ট গ্যারান্টি যে আপনার ভিসাটা হয়ে যাবে। লেভেল 1 থেকে ভিসা রিজেকশনের হার মানে নেই বললেই চলে। সো এটা একটা অনেক বড় অ্যাডভান্টেজ মানুষের জন্য। আর যদি নেগেটিভ সাইডটা বলি, তাহলে যে যদি অনেক স্টুডেন্ট আসা শুরু করে, তখন আপনার ফ্রড লোকজন এসে পড়বে এই দেশে। সো তখন আবার অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট আবার হার্ড করে দেবে জিনিসটা। সো 6 মাস থাকার পরে আমার ধারণা যে এর পরবর্তী 6 মাসে বাংলাদেশ আবার লেভেল 2 তেও ব্যাক করতে পারে। কারণ অবভিয়াসলি এখন যেহেতু অনেক স্টুডেন্ট আসবে, তার মাঝখানে আপনার জেনুইন স্টুডেন্টের পাশাপাশি ফ্রড যারা, তারাও আসবে। কারণ লাস্ট টাইম যখন বাংলাদেশ লেভেল 1 হয়েছিল, তখন প্রচুর স্টুডেন্ট আসছিল। এমনকি যারা ধরেন যে লেবার ভিসায় অন্য দেশে যায় সাধারণত, যারা সত্যিকার স্টুডেন্ট না, সেরকম লোকজনও কিন্তু এসে পড়েছিল। সো এই জায়গাটা আমার মনে হয় নেগেটিভ সাইড। বাট অন টপ অফ দ্যাট, আই অলসো থিঙ্ক যে আপনি যেটা বলেন যে অনেক মানুষ যদি একসাথে আসে, এই অস্ট্রেলিয়ার ইকোনমিতে একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে ইন দ্য লং রান। ধরেন আজ থেকে 2-3 বছর পরে গিয়ে দেখবেন এত পরিমাণ মানুষ যদি চলে আসছে, তখন জব নিয়ে অনেকটা ক্রাইসিস হবে। যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার মনে হয় যেটা কানাডায় হচ্ছে এখন। অনেকেই আপনি দেখবেন শুনছে যে কানাডাতে জব নাই, বিকজ লাস্ট 2-3 বছরে এত বেশি মানুষ কানাডা গেছে যে এখন কানাডাতে জব পাওয়া অনেক ডিফিকাল্ট। আপনারা প্রবাবলি শুনছেন যারা সবাই বলতেছে। আই থিঙ্ক দ্যাট ইজ অলসো আ মেজর ডিসঅ্যাডভান্টেজ। অবশ্যই, কারণ যদি অনেক মানুষ আসে, তা অবশ্যই আপনার জবের পরিমাণটা তখন মানুষের কাছে এত অ্যাভেলেবল থাকবে না। আমি যদি কনসিডার করি আপনার যারা এখন বাংলাদেশে আছে, তাদের পার্সপেক্টিভে তাদের তো মেইন উদ্দেশ্যটা অস্ট্রেলিয়াতে আসা। সো তারা কিন্তু, তাদের জন্য এটা একটা ভালো দিক। বাট যারা এখন রানিং অস্ট্রেলিয়াতে আছে, তাদের জন্য একটা হুমকি স্বরূপ যে অনেক মানুষ আসলে আমাদের জবের তো একটা টান পড়ে যাবে। বাট তারপরেও যদি যে কোনো মূল্যে আসা যায়, তাহলে অবশ্যই তারা মানে আপনি যদি বেসিক চিন্তা করেন যে বাংলাদেশে যে অবস্থায় তারা আছে, তার থেকে হয়তো তাদের জীবনযাত্রার মান অবশ্যই দেশে ভালো হবে। সো এটা ডিসঅ্যাডভান্টেজটা থাকলেও আমার মনে হয় যারা এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে আসার চিন্তা করতেছে, তাদের জন্য দিস ইজ দ্য পারফেক্ট টাইম। বিকজ এখন ভিসা প্রসেসিং অনেক ইজি থাকবে ফর নেক্সট 6 মান্থস। এরপরে কি হবে আমরা জানি না। এরপরে বাংলাদেশ লেভেল 1 থেকে 2, 3 যে কোনো জায়গায় চলে যেতে পারে। বাট লেভেল 1 যেহেতু আছে, কেউ যদি এই মুহূর্তে চিন্তা করে যে অস্ট্রেলিয়াতে আসবো বা কোনো রকম যদি তাদের একটুকু ইন্টেনশন থাকে,
তাহলে এই সময় তাদের ভিসা প্রসেসিং করা উচিত আমার ধারণা। সো অনেকে বলতেছে যে যেহেতু লেভেল 1 হয়ে গেছে তার মানে কোনো ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস লাগবে না, IELTS এর রেজাল্ট একদমই লাগবে না। ডু ইউ থিংক দিস ইজ ট্রু? নো, দিস ইজ নট ট্রু। কোনো কিছুই লাগবে না এটা আসলে বলাটা ভুল। সবকিছুই লাগবে, বাট কম লাগবে, মানে অনেক প্রুফ দেখাইতে হবে না। IELTS তো অবশ্যই লাগবে। IELTS এর বিষয়টা হচ্ছে এটা ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট। লেভেল 1 হচ্ছে আপনার ইমিগ্রেশন থেকে, ভিসার প্রসেসিং এটা ইজি হবে। ইউনিভার্সিটি যেগুলো আছে তাদের ওয়েবসাইটে যে আপনারা দেখবেন তাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে যে IELTS স্কোর লাগবে এত, তারপর হচ্ছে আপনার SSC HSC তে স্কোর লাগবে এত। সেই রিকোয়ারমেন্ট গুলো তো অবশ্যই আপনাকে ফুলফিল করতে হবে, নাহলে ইউনিভার্সিটি আপনাকে অফার লেটারই দিবে না। ইউনিভার্সিটি তো লেভেল 1 বা 2 দেখে আপনাকে অফার লেটার দিবে না, ওটা ওই অ্যাডভান্টেজটা তো আপনার ভিসা প্রসেসিং এর সময় আপনি পাবেন। তো ওগুলো সবকিছুই লাগবে এবং ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস দেখাইতে হবে। ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস না দেখালে আপনি এখানে পড়াশোনাটা যে চালাবেন এটা গ্যারান্টি কি? আপনার ফ্যামিলি যদি ব্যাক আপনাকে না দিতে পারে তাহলে তো তারা আপনাকে ভিসা দিবে না। এই লেভেল 1 হওয়ার অর্থ হচ্ছে তারা আপনাকে ট্রাস্ট করবে এখন। অর্থাৎ আপনি যদি ডকুমেন্টসে দেখান যে আমার এই 50 লাখ টাকা আমার ব্যাংকে আছে, তারা বলবে ওকে এই ছেলেটা জেনুইন, তার 50 লাখ টাকা আছে, সো তাকে আমরা নিয়ে আসবো। আর আগে যেটা হইতো 50 লাখ টাকা দেখানোর পরেও তাকে অনেক সোর্স দেখাইতে হইতো, কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কত দিন যাবত আসছে, অনেক কিছু দেখাইতে হতো। প্রপার ট্যাক্স দেওয়া হয়েছে নাকি, হ্যাঁ সবকিছু অনেক। এখন হচ্ছে ওগুলা করবে না, জাস্ট দেখাইলেই তারা মেনে নিবে যে আচ্ছা ঠিক আছে এটা জেনুইন স্টুডেন্ট। দিস ইজ দ্য অ্যাডভান্টেজ। বাট আমার তাও মনে হয় যে তাও এটা একটা হিউজ ডিল। অবশ্যই ইভেন দো আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস তাও দেখানো হচ্ছে, কিন্তু আপনার অনেক সময় দেখবেন ফান্ডের অনেক প্রপার সোর্স দেখানো লাগবে না, বা এক্সাক্ট কোথা থেকে আসছে ফান্ড এটা এক্সাক্ট ডিটেইলস দেখানো লাগবে না, ছোটখাটো ডিটেইলস দেখালে হবে। সো আই থিংক যে এটা একটা হিউজ অ্যাডভান্টেজ যারা আপনি বাংলাদেশে আসতে চাচ্ছে। এখন ডু ইউ থিংক যে স্টুডেন্ট যদি ডিরেক্ট ইনস্টিটিউশন বা ডিরেক্ট কলেজে আসতে চায় তাহলে ইজ দ্যাট আ সেফ অপশন না? কারণ আগে যতদূর আমরা জানতাম যে যারা ডিরেক্ট ইনস্টিটিউশন আসতে চাইতো অনেক সময় ওদের ভিসা রিজেক্ট হয়ে যেত। ডু ইউ থিংক এখন একটা হায়ার চান্স আছে ওদেরও তাও ভিসা হওয়ার? ডেফিনেটলি এখন হচ্ছে কিছুটা হায়ার চান্স অবশ্যই আছে, বাট তারপরেও এখানে কিছুটা রিস্ক থেকে যায়। সো আমি যদি এখন বলি যে হ্যাঁ আপনার ইনস্টিটিউশন অ্যাপ্লাই করলে ভিসা হবে, এটা আসলে বড়টা সঠিক হবে না, বিকজ আমি তো গ্যারান্টি দিতে পারবো না। বাট আমার যেটা হচ্ছে পার্সোনাল ওপিনিয়ন থাকবে যে আপনারা যদি এরকম থাকে যে আপনি ইউনিভার্সিটিতে অ্যাফোর্ড করতে পারবেনই না, প্রথম সেমিস্টার ফিটাও আপনি হচ্ছে দিতে পারছেনই না, সেক্ষেত্রে আপনি যদি রিস্ক নিতে চান তাহলে কলেজ বা ইনস্টিটিউশনে আপনি এই মুহূর্তে রিস্কটা নিতে পারেন। বিকজ লেভেল 1 থাকলে দেয়ার ইজ এ হাই চান্স যে কলেজ বা ইনস্টিটিউশনে অ্যাপ্লাই করলেও আপনার ভিসাটা হয়ে যাবে, বাট স্টিল এটা কিন্তু গ্যারান্টিড না। অবশ্যই যদি দেখে যে বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছে এবং তাদের যে একটা ক্যাপ থাকে যে বাংলাদেশ থেকে এত পরিমাণ স্টুডেন্ট আসতে পারবে, ইন্ডিয়া থেকে এত পরিমাণ, এখন ধরেন যে বাংলাদেশের এক্সাম্পল 2000 স্টুডেন্ট, সো 2000 স্টুডেন্ট যদি বাংলাদেশ সবাই যদি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে তাহলে তো অবশ্যই তারা ইউনিভার্সিটি থেকে প্রায়োরিটি বেশি দিবে। তারা যদি দেখে 10-12 জন হচ্ছে কলেজ থেকে অ্যাপ্লাই করছে, তারা তো তাদেরকে আসলে ভিসাটা দিবে না। সেই ক্ষেত্রে একটা রিস্ক থেকে যায়, বাট স্টিল হাই চান্স যে ভিসা হতে পারে। সো আপনি যদি রিস্ক নিতে চান এবং আপনার হাতে যদি অপশন না থাকে, ইউ ক্যান গো ফর কলেজ ইনস্টিটিউশন অ্যাজ ওয়েল। And do you think যে এই যে এটা লেভেল 1 করছে এটা ইন দ্য লং রান এফেক্টস, ডু ইউ থিঙ্ক এটা দিয়ে মানুষের লাইক পিআর অপরচুনিটি এফেক্ট হবে যারা যখন আইসি ইভেন্চুয়ালি সেটেল হতে যাচ্ছে? যারা ধরেন 26 ফেব্রুয়ারিতে আসবে, তারা বাই দ্য টাইম দে ফিনিশ देयर কোর্স ইন লেটস সে 2028 অর 2029, তখন তো ওরা শেষ করে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে যাবে বা সিটিজেন হতে যাবে। তো ডু ইউ থিঙ্ক যে এটা ওটাকে কোনো এফেক্ট করবে কোনোভাবে? অবশ্যই এটা তো একটু কিছুটা করবে, এটা তো আপনিও জানেন। ধরেন যে অনেক মানুষ যখন আসবে, পিআর এর পজিশনটা তো লিমিটেড, ওরা তো ওই কয়েকজনকে পিআর দিবে। সো এখন যদি ক্যান্ডিডেট অনেক বেশি থাকে তখন তো ওটার জন্য কম্পিটিশনটা বেশি হবেই। সো ওখানে একটা রিস্ক থেকেই যায়। পাশাপাশি আরেকটা বিষয়, কিন্তু বাংলাদেশ লেভেল 1 হয়েছে, অন্য সব কান্ট্রি কিন্তু লেভেল 1 হয়নি। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা হচ্ছে লেভেল 1 হয়েছে। সো বাংলাদেশ এবং শ্রীলঙ্কা থেকে বেশি স্টুডেন্ট আসবে। ইন্ডিয়ার লেভেল 3 ছিল, এখন ইন্ডিয়া লেভেল 2 তে আসছে। সো ইন্ডিয়া থেকে অত বেশি স্টুডেন্ট আসবে না। নেপাল হচ্ছে লেভেল 2, সো নেপাল থেকে অত বেশি স্টুডেন্ট আসবে না। সো পিআর এর যে রেসটা সেটা কিন্তু শুধু বাংলাদেশের সাথে বাংলাদেশের কম্পিটিশন না, এটা কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা মানে সব দেশের সাথেই কম্পিটিশন। সো বাংলাদেশের থেকে সংখ্যা বেশি, তার মানে অন্যান্য দেশ থেকে কিন্তু সংখ্যা কম আসতেছে। তো সেক্ষেত্রে খুব বেশি এফেক্ট নাও পড়তে পারে, বাট আমরা তো আসলে অত ফিউচারে আসলে কি হবে ওটা নিয়ে প্রেডিক্ট করা যায় না। এটা তো স্বাভাবিক যে যদি ক্যান্ডিডেট বেশি থাকে তাহলে পিআর এর রেসে তো আসলে একটু হার্ড হয়েই যাবে, কম্পিটিশন অবশ্যই। আমার ভিউয়ারদের জন্য আপনার কোনো সাজেশন আছে যে এই যে ধরুন কম্পিটিশনটা ওরা বেশি ফেস করবে ফর জব বা ফর পিআর দুইটাই, কারণ এত মানুষ আসতেছে, সো হাউ টু অ্যাকচুয়ালি স্ট্যান্ড আউট এন্ড মেক শিওর যে আচ্ছা মানে ও চাকরি না পায় আমি পাচ্ছি, বা আপনি নিজেদের চাকরি পাওয়ার চান্সেসটা বাড়ান চাই কিনা, চাকরি এন্ড পিআর? ওকে, সো ফার্স্ট অফ অল আমি বলবো দেখেন, যেখানে হচ্ছে কম্পিটিশন বেশি সেখানে যদি আমরা না যাই তাহলে অনেক বোকামি হবে। আমাদের হচ্ছে কম্পিটিশন বেশি থাকলেও, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে আমাদের ওটা যদি সুযোগ থাকে ওখানে আমাদের ওটা করা উচিত। বিকজ এখানে আপনার ফলটাও বেশি পাবেন, যেখানে হচ্ছে স্ট্রাগলটা বেশি সেখানে তো আপনার বেনিফিটটাও বেশি থাকবে। সো অন্য সবাই যদি হচ্ছে জব পায় তাহলে অবশ্যই আপনি জব পাবেন।
যদিও এটা ট্রু যে আসার পরে জবে একটা ক্রাইসিস হবে, অনেক স্টুডেন্ট আসবে, জবে একটা ক্রাইসিস হবে, তারপরেও দেখবেন কিছু মানুষ তো জব করবে, এবং কিছু মানুষ না, আমার ধারণা সিডনিতে আমি যেটা দেখছি প্রচুর জব আছে। সো সিডনিতে প্রচুর জব আছে, আমি এরকম কাউকে জানি না যে হচ্ছে আসার পরে জব করতে পারতেছে না। এরকম অনেকেই আমার কাছে মেসেজ দেয়, হয়তো এই ভিডিওর কমেন্টেও আপনি দেখবেন যে কই ভাই আমি তো পারতেছি না, এরকম অনেকেই আছে যে পারে না। তারপর ফেসবুক গ্রুপে এরকম অনেক পোস্ট, এক মাস ধরে আসি সিডনিতে কোনো জব পায় না, বাট এটা আমার কাছে অবাস্তব। এবং সে যদি মানে ওপেন থাকে যে আমি হচ্ছে যে কোনো জব পাইলেই হচ্ছে করব, তাহলে তার জন্য জব ইজি। সে হচ্ছে যে কোনো জব পাইলেই করবো, তার জন্য জব ইজি। বাট সে যদি চিন্তা করে যে আমি ওরকম জব না হলে করবো না, ওরকম না হলে করবো না, এত ভালো লাগবে, তাহলে তার জন্য হার্ড হবেই। সো আপনি যদি ওপেন মাইন্ডেড থাকেন এবং আপনি যদি যা পাবেন সামনে তাই করবেন, এরকম মেন্টালিটি নিয়ে থাকেন, তাহলে আপনি 1 মাস তো অনেক লং টাইম। আমি হচ্ছে 1 মাস আগেই হচ্ছে আপনি জব পাবেন মোটামুটি সিডনিতে বলতে পারি। তাসমানিয়া সম্পর্কে আপনি ভালো বলতে পারবেন, অবশ্যই এখানে একটু সুযোগ কম থাকবে অবশ্যই সিডনি থেকে, বাট বড় বড় শহর যেগুলো সিডনি, মেলবোর্ন, এগুলোতে জব পাওয়া ইনশাল্লাহ ইজি হবে। যদি একটু হার্ড হবে আগের থেকে, তারপর আপনি পাবেন। এবং পিআরের জন্য আপনি অনেক সময় পাচ্ছেন। আপনি স্টুডেন্ট ভিসায় যখন আসবেন, যদি মাস্টার্সে আসেন 2 বছর, আপনি যদি ব্যাচেলার্সে আসেন 3 বছর বা 4 বছর সময় পাচ্ছেন। সো ওই টাইমটা আপনি এটা নিয়ে অনেক কিছু করতে পারেন। এখানে অনেক কোর্স আছে, ট্রেড কোর্সের নাম অনেকে শুনছেন, স্টুডেন্ট অবস্থায় কিন্তু আপনারা সেটাও করতে পারেন, পাশাপাশি আরেকটা কোর্সও করতে পারেন, এবং আরো অনেক ওয়ে আছে যেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন এবং পিআরের জন্য আপনাদের পয়েন্টটাকে আপনারা বাড়াতে পারেন। সো ওইটা নিয়ে হচ্ছে আগে ফিউচারের নিয়ে এত না ভেবে, প্রথম টার্গেট, যদি বাংলাদেশ থেকে ভিডিওটা দেখে থাকেন, প্রথম টার্গেট হওয়া উচিত কিভাবে আমি অস্ট্রেলিয়াতে ঢুকবো। ঢুকার পরে আপনি এখানে অনেক মানুষের সাথে পরিচয় হবে, অনেক কিছু জানতে পারবেন, এবং চোখ কান যদি খোলা থাকেন এবং আপনাদের যদি সত্যিকারে অর্থে অস্ট্রেলিয়াতে পিআর পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমার বিশ্বাস কোনো না কোনো ভাবে আপনি ম্যানেজ করতে পারবেন ইনশাআল্লাহ। না, দিস ইজ লাইক সামথিং দ্যাট আই এগ্রি 100% উইথ ইউ, যে মানুষজন ফেসবুক গ্রুপে সিডনিতে এসে বলে তার নাকি জব পাচ্ছে, এন্ড মানে আমি কমেন্ট করতে যাই না, বাট আমার জিনিসটা পুরো এত উইয়ার্ড লাগে যে কেমনে আপনি সিডনিতে চাকরি না পাবেন। আমি অরিজিনালি আসি তাজমানে, বাট তাজমানে যাওয়ার আগে আমি কিন্তু এখানে 2-3 মাস ছিলাম। আমি আমার ফার্স্ট সিডনিতে জব পাইছি 25 দিনে। সেটাই। সো আমি যদি 25 দিনে যাই পাইতে পারি, আপনারা মানে 1 মাসে বা ধরেন 1.5 মাসেও মানুষ নাকি পায় না। এটা অসম্ভব, এটা অসম্ভব। কত বেশি জব, আপনি যদি আপনার বেস্ট চেষ্টা করেন, সব জায়গায় অ্যাপ্লাই করেন, রেজিউমে দেন, হাতে হাতে রেজিউমে দেন, আপনার জব হবে না, এটা মানে পসিবলই না, স্পেশালি ইন সিডনি, মেলবোর্ন টাইপ জায়গায় এটা অসম্ভব, এটা মানে অলমোস্ট ইম্পসিবল। আমি তো 7 দিনে জব পাইছি, এবং হচ্ছে আমি যদি কনফিডেন্সলি বলতে পারি যে আমি যদি এখন আমার যে রানিং জবটা ছেড়ে দেই, আমি 7 দিনের ভিতরে একটা জব পাবো। কিন্তু এটা মানে এটা না যে ভালো জব পাবো, মানে অড জব আমি এগুলো যে কোনো ভাবে ম্যানেজ করা যায়। এটাই তো মানুষজন বলে তারা নাকি জব পায় না। যদি কেউ বলে যে সিডনিতে জব নাই, বিশ্বাস করবেন না, হি ইজ ইদার নট ট্রাইং অর আপনাকে চাওয়া মারতেছে। আপনি যদি আপনার বেস্ট ট্রাই করেন, অবশ্যই জব পাবেন। হ্যাঁ, ম্যাক্সিমাম বাংলাদেশের মানুষ হচ্ছে ট্রাই করে না, আর সবাই রেফারেন্সের জন্য ওয়েট করে। হোয়াট ইজ দিস, মানে এটা একটা মানে ব্যাড থিংকিং যে রেফারেন্স ছাড়া জব হয় না। সবাই বলে যে ভাই রেফারেন্স ছাড়া জব হয় না, রেফারেন্স ছাড়া তো জব হয় না, বাট আপনি চেষ্টা করছেন, আপনি কয় জায়গায় করছেন, কত মানুষ রেফারেন্স ছাড়া আপনার কত ভালো ভালো জায়গায় জব করে, আপনার কম ব্যাংকে মানুষ রেফারেন্স ছাড়া ভালো প্রফেশনাল জবে, আপনার একটা অড জবে ঢুকতে পারবেন। অড জবসে কিছুই লাগে না, অড জবসে জাস্ট হচ্ছে আপনি হাত পা যদি নড়াতে পারেন, আপনার জব হয়ে যাবে। স্পেশালি সিডনি, মেলবোর্নে আপনি যদি বলেন যে ভাই তাজমানে তো জব নাই, হ্যাঁ তাজমানে একটু কম। সিডনিতে যদি আপনি বেস্ট চেষ্টা করেন, আপনার 2 সপ্তাহ লাগবে জব পাইতে, তাজমানে তার জায়গায় আপনার 1.5 মাসের মতো লাগবে, বা ম্যাক্সিমাম কেস 2 মাসও বলবো, বাট পাওয়া যাবে। একটু আপনি বেস্ট চেষ্টা করলে অবশ্যই পাওয়া যাবে। এভরিওয়ান, দিস ওয়াজ ফর টুডেজ ভিডিও। এখন এই ভিডিওর মেইন মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটাই যে আপনি যদি অস্ট্রেলিয়া আসতে চান, 2026 ইজ গোনা বি দ্য বিগেস্ট অপরচুনিটি ফর ইউ, যে আপনি অস্ট্রেলিয়া আসবেন এন্ড অস্ট্রেলিয়া এসে অস্ট্রেলিয়ান ইকোনমিতে আপনাদের নিজে একটা জায়গা বানায় নেবেন। থ্যাংক ইউ তাসিন ভাই ভিডিওতে আসার জন্য, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট, এন্ড আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ অস্ট্রেলিয়াতে। আল্লাহ হাফেজ।